নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে মণিভদ্র ও জৈন সন্ন্যাসী গল্পটি। দাক্ষিণাত্যে পাটলিপুত্র নামে এক নগর ছিল। সেখানে বাস করত মণিভদ্র নামে এক বণিক। এককালে মণিভদ্রের ব্যবসা ছিল জমজমাট, অবস্থা ছিল রমরমা। বাড়িতে দিন রাত ফাইফরমাস খাটত অগুন্তি দাসদাসী। অতিথি অভ্যাগতদের ভিড় থাকতো সারাক্ষণ। কিন্তু মানুষের অবস্থা সবসময় একরকম থাকে না। তাই এককালে মণিভদ্রের ব্যবসাও মন্দা দেখা দিল। ফলে দেখতে দেখতে তার ঠাটবাটের সেই রমরমা আর রইল না। বিষয় সম্পত্তি হাতছাড়া হয়ে ঋণের বোঝা ঘাড়ে চাপল। দাসদাসীরা বিদায় হলো। অতিথিশালার দরজায় পড়ল তালা। এককালের ধনী বণিক মণিভদ্রের তখন দিন চলে কায়ক্লেশে। সংসারে মানুষ বলতে স্ত্রী আর বৃদ্ধা মা। তাদের মলিন মুখের দিকে তাকিয়ে মণিভদ্রের মন অস্থির হয়ে ওঠে। কিন্তু উঠে পড়ে ব্যবসাপত্রে জোর দেবেন, সেই মনের বল আর ফিরে পান না। চিন্তায় চিন্তায় তার দিন কাটে। ধন না থাকলে মনের বলও উবে যায়। একদিন রাতে সংসারের দুরবস্থার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছেন মণিভদ্র। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন এক জৈন সন্ন্যাসী তার সামনে উপস্থিত হয়ে বলছেন, বাছা, মনের বল হারিও না, সবই আবার ফিরে পাবে তুমি। আমি তোমার পূর্বপুরুষের সঞ্চিত পদ্মনিধি। কাল সকালে ঠিক এই রূপ ধরে তোমার বাড়িতে আসব। সেই সময় তুমি লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করো। তখন আমি সোনা হয়ে মাটিতে পড়ে যাব আর অক্ষয় হয়ে তোমার ঘরে থাকব। স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল মণিভদ্রর। সে রাতে দু চোখের পাতা আর এক করতে পারলেন না তিনি। নানান চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো। সকাল হলে খোলা ফটকের পাশে গিয়ে দাঁড়ালেন মণিভদ্র। বারবার উকিঝুঁকি মেরে দেখতে লাগলেন কোনো জৈন সন্ন্যাসীকে দেখা যায় কিনা। মনে আশা নিরাশার দোলা, স্বপ্ন সত্যি হয় কি না হয়। এদিকে এক নাপিত সকালে এসেছে বাড়িতে। মণিভদ্রের স্ত্রী তার পা পরিষ্কার করাচ্ছেন। দাওয়ায় জলচৌকির ওপরে তিনি বসে আছেন। নাপিত ঝামা দিয়ে ঘষে ঘষে তার পা পরিষ্কার করছে। এমনই সময়ে হঠাৎ সদর দরজা ঠেলে বাড়িতে ঢুকলেন এক জৈন সন্ন্যাসী। চমকে উঠলেন মণিভদ্র। এই তো সেই স্বপ্নে দেখা সন্ন্যাসী। স্বপ্ন তাহলে মিথ্যা নয়। মহানন্দে হাতে তুলে নিলেন একটা কাঠের ডান্ডা। আগেই হাতের কাছে নিয়ে রেখেছিলেন। তারপর বলা নেই কওয়া নেই দৌড়ে গিয়ে সন্ন্যাসীর মাথায় হাঁকড়ালেন ডান্ডার বাড়ি। ওই এক আঘাতেই সন্ন্যাসী মাটিতে পড়ে নিশ্চল হয়ে গেলেন। এক লাফে তার কাছে গিয়ে মণিভদ্র দেখলেন সন্ন্যাসী আর মানুষ নেই, নিরেট সোনার এক মূর্তি। আনন্দে উন্মত্তের মতো চিৎকার করে উঠলেন তিনি। চোখের উপরে স্বামীর এহেন ভয়ানক কাণ্ড দেখে মণিভদ্রের স্ত্রী তো হতভম্ব। মুখে তার শব্দ সরে না। আচ্ছন্নের মতো বসে রইলেন চৌকির ওপরে। নাপিত বেচারারও একই অবস্থা। তার চোখ গিয়ে ঠেকেছে কপালে। হাতের ঝামাটা কখন পড়ে গেছে, আর সে যে উঠে দাঁড়িয়েছে তার নিজেরই বোধ নেই। সেই নিরেট সোনার মূর্তি টেনে হিচড়ে বাড়ির ভেতরে নিয়ে রেখে তাড়াতাড়ি নাপিতের কাছে ছুটে এলেন মণিভদ্র। তার হাতে দুটি মোহর গুজে দিয়ে বললেন, ওহে নাপিতের পো, এগুলো নাও, কিন্তু ভাই যা দেখলে বাইরে কাউকে বলো না যেন। মোহর পেয়ে নাপিত খুশি। সেগুলো কোমরে গুঁজতে গুঁজতে হাসি মুখে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি এসে নাপিত তো সুস্থির হতে পারে না। মণিভদ্রের কাণ্ড দেখে তার মাথা ঘুরে গেছে। এমন সহজ কায়দায় যে নিরেট সোনার মানুষ মূর্তি পাওয়া যায় তা তার জানা ছিল না। সে ভাবল, নাগা সন্ন্যাসীর মাথায় ডান্ডা মারলে যখন তার আর সোনা হয়ে যায়, তখন আমি কেন অভাবে কষ্ট পাই। কালই আমি জন কয়েক সন্ন্যাসী ডেকে এনে ডান্ডা হাঁকাবো। এই ভেবে খানিকটা সুস্থির হলো সে। তারপর মস্ত একটা লাঠি জোগাড় করে দরজার পাশে গুছিয়ে রাখলো। রাতটা কোনো রকমে বিছানায় গড়াগড়ি করে কাটালো নাপিত। সকাল হতেই ছুটে গেল জৈন সন্ন্যাসীদের মঠে। সবে ভোর হয়েছে। মঠের তরুণ ব্রহ্মচারীরা একে একে স্নান টান সেরে পুঁথি খুলে বসছে। বৃদ্ধ সন্ন্যাসীরা মহাবীরের মূর্তির সামনে ধ্যানে স্তব্ধ হয়ে আছেন। মঠের যিনি প্রধান খপনক, তার পায়ের কাছে বসে কয়েকজন সন্ন্যাসী উপদেশ শুনছিল।
এমন সময় উর্নির খুঁট খুলে মুখে চাপা দিয়ে মহাবীরের স্তব আওড়াতে আওড়াতে মঠে ঢুকল নাপিত। মহাবীরের মূর্তির চারদিকে নিয়মমাফিক 3 বার পাক খেয়ে হাঁটু গেড়ে প্রণাম করল। তারপর প্রধান খপনাকের কাছে গিয়ে ভক্তিতে গদগদ হয়ে হাঁটু গেড়ে বসে প্রণাম নিবেদন করে হাত জোড় করে বলল, প্রভু, মঠের সবাইকে নিয়ে আজ আমার বাড়িতে দয়া করে ভিক্ষা নিতে হবে। খপনক তাকে হাত তুলে ধন বৃদ্ধি হোক এই আশীর্বাদ করলেন। পরে বললেন, তুমি এত বড় ভক্ত হয়ে এ কি কথা বলছো? আমরা কি বামুন যে এভাবে নিমন্ত্রণ করছো? আমাদের নিয়ম হলো ভিক্ষে বেরিয়ে যদি কোনো ভক্তের সঙ্গে দেখা হয়ে যায় এবং সে যদি খুব পীড়াপিড়ি করে তবেই তার বাড়িতে যাই। সেখানে আমরা শুধু প্রাণ ধারণের মতো আহার গ্রহণ করি। তুমি আমাদের আর অমন কথা বলো না। নাপিত বিনয়ে মাটির সঙ্গে মিশে গিয়ে বলল, প্রভু, জানি আপনাদের নিয়ম, কিন্তু আজ আমার বাড়িতে যেতেই হবে। অনেক ভক্তই তো আপনাদের বাড়িতে ডাকে। তাছাড়া আমি অতি দরিদ্র এক নাপিত। অনেক কষ্টে কিছু পয়সা জমিয়ে বেশ কিছু পুঁথি জড়িয়ে রাখার দামি কাপড় কিনে রেখেছি। পুঁথি নকল করানোর জন্যে নকল নবিশদের পারিশ্রমিকও কিছু আলাদা করে রেখেছি। আপনি দয়া করে আমার আকাঙ্ক্ষা পূর্ণ করুন। নাপিত একেবারে নাছোড়বান্দা অগত্যা প্রধান খপনক বললেন, বেশ বেশ, তুমি এখন যাও, আমরা যথাসময়ে তোমার বাড়িতে উপস্থিত হব। শুনে নাপিত তো মনের আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরে এলো। দরজার পেছনে রাখা লাঠিটা মজুত আছে কিনা আর একবার দেখে নিল। তারপর সন্ন্যাসীদের আসার পথ চেয়ে সময় গুনতে লাগলো। একটু বেলা বাড়তেই নাপিত আবার জৈন মঠের দরজায় গিয়ে দাঁড়ালো। সন্ন্যাসীরা মঠের কর্ম শেষ করে তখন একে একে বেরোতে শুরু করেছেন। তাদের সবাইকার হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে নাপিত সকলকে তার বাড়ি নিয়ে চলল। সদর দরজা খোলাই রেখেছিল সে। সকলকে বাড়ির মধ্যে ঢুকিয়ে সাবধানে দরজা বন্ধ করে দিল। তারপর দরজার পাশ থেকে খয়ের কাঠের লাঠিটা তুলে নিয়ে দমাদম মারতে লাগলো সন্ন্যাসীদের মাথায়। লাঠির ঘায়ে মাথা ফেটে রক্তারক্তি হয়ে পরিত্রাহী চিৎকার আরম্ভ করল সন্ন্যাসীরা। কেউ কেউ দরজার দিকে ছুটে পালাতে গেল। এলো পাতাড়ি লাঠি চালিয়ে নাপিত তাদেরও ঘায়েল করল। মাথা চেপে ধরে তারা মাটিতে পড়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও। গোলমাল শুনে আশেপাশের লোকজন, কোতোয়ালের রক্ষীরা ছুটে এলো। দরজা ভেঙে বাড়ির ভেতর ঢুকে তারা নাপিতের হাত থেকে লাঠিটা কেড়ে নিল। রক্তে ভেসে যাচ্ছে বাড়ির উঠোন। মাথা গুড়িয়ে কয়েকজন সন্ন্যাসী মরে পড়ে আছেন। কয়েকজন রক্তারক্তি অবস্থায় অজ্ঞান হয়ে আছেন। যারা উঠে দাঁড়াতে পেরেছিলেন রক্তে ভাসতে ভাসতে, তেমন কয়েকজন সন্ন্যাসীর সঙ্গে নাপিতকেও বিচারকের কাছে নিয়ে যাওয়া হলো। হাওয়ার মুখে খবরটা নগরের চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ব্যাপার দেখতে বিচারশালায় লোক ভেঙে পড়ল। নাপিতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারক জিজ্ঞেস করলেন, ওহে, এমন কুকাজ কেন করলে? নাপিত হাত জোড় করে বলল, হুজুর, আমার কোনো দোষ নেই। শ্রেষ্ঠী মণিভদ্রের বাড়িতে এরকম ঘটতে দেখেছি, তার দেখা দেখি তাই আমিও করেছি। বিচারক বললেন, মণিভদ্রের বাড়িতে কি দেখেছ তুমি? নাপিত বলল, হুজুর, একজন সন্ন্যাসী বাড়ির ভেতরে ঢুকেছিল। মণিভদ্র আচমকা লাঠি তুলে তার মাথায় মারল। অমনি মাটিতে লুটিয়ে পড়ে সন্ন্যাসী নিরেট সোনা হয়ে গেল। তারপর সব ঘটনা সে খুলে বলল। তখন বিচারকের লোক গিয়ে ডেকে নিয়ে এলো মণিভদ্রকে। বিচারক তাকে জিজ্ঞেস করলেন, শ্রেষ্ঠী, আপনি কি কোনো খপনককে হত্যা করেছেন? মণিভদ্র তখন খপনকের কথাটা আগাগোড়া বিচারককে খুলে বললেন। তার সেই অবিশ্বাস্য কাহিনী রুদ্ধ নিঃশ্বাসে শুনল উপস্থিত জনতা। বিচারক তখন নাপিতকে বললেন, শ্রেষ্ঠী মণিভদ্রের ঘটনাটা ভালো করে না জেনে বুঝে তুমি সন্ন্যাসীদের খুন আর জখম করেছ। এই অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এরপর তিনি তার লোকজনকে ডেকে বললেন, ওহে, শুলে চড়াও এই অবিমৃষ্যকারী নাপিতকে। বিচারকের আদেশে এরপর সেই দুরাত্মা নাপিতকে শুলে চড়িয়ে দেওয়া হলো। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।